আজকে পড়াবো তড়িৎ বলরেখা। হেডলাইন বা তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা কি? দেখ, মনে কর আমি এখানে একটা আধান দেখেছি, প্লাস আধান দেখেছি। এবার টেস্ট চার্জ মানে +1 আধান, এটা দিয়ে আমি পরীক্ষা করছি। এখানে +1 আধান থাকলে কি হবে বল? কোন দিকে বল কাজ করবে? বাইরের দিকে, এই দিকে বল কাজ করবে। তারপরে এই দিকে তড়িৎ ক্ষেত্র, একক আধানের উপর বলটা তড়িৎ ক্ষেত্র, তাহলে এই দিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে। আচ্ছা, মনে কর এই আধানটা এখানে কোন দিকে বল কাজ করবে? এই দিকে। এখানে যদি +1 আধানটা রাখতাম, এই দিকে বল কাজ করবে। তাহলে কি হবে? আমরা কি করছি, কোন দিকে বল কাজ করছে প্রতিটি বিন্দুতে, সেই বিন্দুগুলোকে যুক্ত করলে একটা কাল্পনিক রেখা পাবো। এই রেখাটাই হলো বলরেখা। তাহলে বলরেখা থেকে আমরা কি পাচ্ছি? বলরেখা থেকে পাচ্ছি অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্র কোন দিকে কাজ করছে সেই অভিমুখ, তার স্পর্শক বরাবর। তো এখানে মনে কর প্লাস আধান দেখেছি, আর এখানে মনে কর মাইনাস আধান দেখেছি, তখন কি হবে? মনে কর এখানে টেস্ট চার্জটা এখানে রাখলাম, বলটা এইদিকে কাজ করছে, ঠিক আছে। তারপরে এইখানে মনে কর বলটা এইদিকে কাজ করছে, তাহলে তড়িৎ ক্ষেত্র এইদিকে। এইখানে রাখলাম বলটা এইদিকে কাজ করছে, এখানে রাখলাম বলটা এইদিকে কাজ করছে, এখানে বলটা এইদিকে। তাহলে এই যে প্রতিটা বিন্দু যেদিকে কাজ করছে সেই দিকে একটা কাল্পনিক রেখা দিয়ে যদি যুক্ত করে দিই, তাহলে এর স্পর্শক বরাবর ই এর অভিমুখ হবে। এইদিকে ই এইদিকে, এইদিকে ই এইদিকে, এদিকে এইদিকে। তার মানে বলরেখা অ্যাকচুয়ালি কি? বলরেখার কি নির্দেশ করছে? তড়িৎ ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করছে। কোনো একটা বলরেখা যদি এরকম হয়, তাহলে বুঝতে হবে বলরেখার এই দিক বরাবর এই তড়িৎ ক্ষেত্রটা এইভাবে কাজ করছে। এইদিকে এটা, এইদিকে এটা, এইদিকে এটা, এইদিকে এটা, এইদিকে এইদিকে এটা, এইদিকে, ঠিক আছে। তড়িৎ বলরেখাগুলো এইভাবে কাজ করছে। তো প্রথমে আমরা তড়িৎ বলরেখার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো দেখি। কি বৈশিষ্ট্য? এক নম্বর পয়েন্ট লেখ তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হচ্ছে তড়িৎ বলরেখাগুলি পজিটিভ আধান থেকে শুরু হয় এবং নেগেটিভ আধানে শেষ হয়। ধনাত্মক আধান থেকে শুরু হয় এবং ঋণাত্মক আধানে শেষ হয়, ঠিক আছে। ছবি আঁকবি পাশে, প্লাস এই মাইনাস। আচ্ছা, কেন প্লাস থেকে শুরু হয়? কেন? দেখ, এইখানে যদি +1 আধান রাখতাম তো এইদিকে অভিমুখ থাকতো, আর এখানে যদি প্লাস আধান রাখতাম এইদিকে অভিমুখ থাকতো। তার মানে এই দিক থেকে মনে হবে যেন এই দিক থেকে বেরোচ্ছে, এই দিকে শেষ হচ্ছে। বুঝে গিয়েছে? ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকেই তো অভিমুখ হবে। প্লাস আধান থেকে শুরু হয়, ঋণাত্মক আধানে শেষ হয়। 1 নম্বর বৈশিষ্ট্য। ছবি আঁকবে পাশে, প্রতিটা বৈশিষ্ট্যের পাশে, তাহলে ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। এরপরে 2 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে বলরেখাগুলির স্পর্শক বরাবর, বলরেখার স্পর্শক বরাবর তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হয়। আমরা একটা বলরেখা মনে করি এই দিক থেকে এইদিকে যাচ্ছে, তাহলে এই বিন্দুতে কোথায় তড়িৎ ক্ষেত্র কাজ করছে সেটা হলো এর স্পর্শক বরাবর। এই বিন্দুতে কোথায় কাজ করছে? এই বিন্দুতে, এই, ঠিক আছে। এর স্পর্শক বরাবরে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। বুঝে গিয়েছে? আর এটার জন্যই তো আমরা বলরেখাকে কল্পনা করেছি। বলরেখার কাজ কি? কোন দিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে সেটার জন্যই তো বলরেখাকে কল্পনা করা হয়। 1, 2, 3 নম্বর পয়েন্ট
তিন নম্বর পয়েন্টে লেখ যে তড়িৎ বলরেখাগুলি স্থিতিস্থাপক তারের মতো হয়। এবং স্থিতিস্থাপক তারের মতো মানে কি, গার্ডার, রবার, ঠিক আছে, এদের যেমন ক্যারেক্টার কেমন হয়। এখানে প্লাস আধান, এখানে মাইনাস আধান, এটা এরকম করে এলোমেলো ভাবে থাকবে, এরকম থাকবে না। স্থিতিস্থাপক তার আমরা গার্ডারকে কল্পনা করতে পারি একদম টান টান হয়ে সোজা এরকম ভাবে থাকে। এটা হতে পারে না, এইটা, ঠিক আছে। আচ্ছা হলো এটা। এরপরে লেখ যে আচ্ছা স্থিতিস্থাপক তারের মতো মানে এখানে প্লাস আর এখানে মাইনাস, তার মানে এই বলরেখাটা এই গেল, পরের বলরেখাটা যখন যাবে এরকম যাওয়ার কথা, এরকম যাওয়ার কথা, তাই না? কিন্তু এরকম যাবে না, এরকম না গিয়ে কেমন ভাবে যাবে, এই বলরেখাটা গেল, তারপরের বলরেখাটা যে দূর থেকে গেল, তারপরেরটা হচ্ছে দূর থেকে গেল। এরকম কেন হলো, এরকম কেন হলো? কারণটা লেখ 4 নম্বর পয়েন্ট লেখ যে তড়িৎ বলরেখাগুলি পাশাপাশি বিকর্ষণ করে। তড়িৎ বলরেখাগুলি পাশাপাশি বিকর্ষণ করে, তার মানে এই বলরেখাকে বিকর্ষণ করছে। তাহলে বিকর্ষণ করলে কি হবে, একজন আরেকজন থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে, এই জন্য এটা হবে না। যত দূরে যেতে পারে ততই ভালো, ঠিক আছে, দূর থেকে বেঁকে যাবে, কারণ এই দিকটা খালি জায়গা পাচ্ছে, তাই ও দূরে সরে যাচ্ছে, ঠিক আছে, পরস্পর বিকর্ষণ করে। তড়িৎ বলরেখা পাশাপাশি বিকর্ষণ করে, টান টান করা তারের মতো হবে এবং পাশাপাশি বিকর্ষণ করবে, তাই এইরকম ধরনের আকৃতিও নেবে। এটা হয়েছে। 5 নম্বর পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লেখ তড়িৎ বলরেখাগুলি পাশাপাশি তড়িৎ বলরেখাগুলি পরস্পরকে ছেদ করে না। তড়িৎ বলরেখাগুলি পরস্পরকে ছেদ করে না মানে একটার সঙ্গে আরেকটা এরকম করে ছেদ করবে, কাটবে না। তড়িৎ বলরেখাগুলি পরস্পরকে ছেদ করতে পারে না, কখনোই ছেদ করতে পারবে না। কিন্তু কেন পারবে না দেখি, যদি ছেদ করত তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে দেখতে হবে। কারণ বলে লেখ, কারণ। আচ্ছা একটা তড়িৎ বলরেখা মনে করে এরকম, ঠিক আছে, তড়িৎ বলরেখা এরকম, তো এখানে মনে করেন প্লাস আধান আছে, এখানে মনে করেন মাইনাস আধান আছে, তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে তড়িৎ বলরেখা যাবে এইভাবে। তো কোনো এক বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এইখানে কোন দিকে হয়, এখানে তড়িৎ ক্ষেত্র কটার জন্য বলতো, দুটোর জন্য, এটার জন্য এটার জন্য। কিন্তু আমরা যে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনটা আছি সেটা কিন্তু লব্ধি, নেটের উপাংশের না, কিন্তু টোটাল তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা এই দিকে হবে, স্পর্শক বরাবর, এখানটায় হবে এই দিকে, এখানটায় হবে এই দিকে। তাহলে যে লব্ধির একটা নির্দিষ্ট অভিমুখ আছে, প্রতিটি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রে একটা অভিমুখ পাচ্ছি। ঠিক তেমন এই বিন্দুতে এই রেখা বরাবর এখানে কাজ করছে, এটা এখানে কাজ করছে, এই বিন্দুতে কোথায় কাজ করবে, এই দিকে।
আবার এইখানে যদি আমরা কল্পনা করি এখানে এটা এইদিকে, এখানে এটা এইদিকে, এখানে এটা এইদিকে, এই বিন্দুতে কোন দিকে হবে? এইদিকে। এই যে একটা বিন্দু পাওয়া যাবে যেখানে তড়িৎ ক্ষেত্রের দুটো অভিমুখ পাওয়া যাবে। মনে কর তোকে বললাম এখান থেকে কলকাতায় যেতে, এখন তুই চাপাডালিতে গিয়ে কলকাতার দিকে যাচ্ছি, হাবড়ার দিকে যাচ্ছি, যা 199 টাকা কিছু বই ইনকাম আছে না? কে নেব? কি জিনিস? এরকম খাতা চাট নিয়ে নেব, 50 টাকা করে। ঠিক আছে, নিয়ে রাখছি। হ্যাঁ, তাহলে দেখ এখানে ছেদ বিন্দুতে দুটো বল অভিমুখ পাওয়া যাচ্ছে। এই সেই বারাসাত চাপাডালি মনে কর, তাহলে একটা কলকাতার দিকে গিয়েছে, একটা হাবড়ার দিকে গিয়েছে। তাহলে একজন ব্যক্তি মনে করে এখানে আসলো, এসে দুই দিকে যাচ্ছে, যা পসিবল না। যে কোনো একদিকে যেতে পারে। তাহলে লব্ধির তো একটাই ডিরেকশন আছে, উপাংশের দুটো ডিরেকশন হতে পারে, কিন্তু লব্ধির রেজাল্ট্যান্টের একটাই ডিরেকশন। তাহলে এই বিন্দুতে এরকম করে দুটো ই পাওয়া যেত, যেটা বাস্তবে সম্ভব নয়। ঠিক আছে, তো লেখ কারণ বলে লেখ যে যদি মার্কস পরে কি হয় তাই না আপনাকে? হ্যাঁ, একটু এনার্জি মার্কস করে নাও। হ্যাঁ, এটা বললাম কারণ বলে। কারণ হচ্ছে যে যদি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে, তাহলে ছেদ বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দুটি ভিন্ন অভিমুখ পাওয়া যেত। যেটি বাস্তবে সম্ভব নয়। বলে এই ছবিটা দুটো ছেদ করছে, এরকম একটা সুন্দর ছবি আছে, এই ছেদ করছে, ছেদ বিন্দুতে এইদিকে একটা ডিরেকশন, একটা এইদিকে ভেক্টর দিয়ে। আঁকতে পেরেছিস? ছয় নম্বর পয়েন্টটা হচ্ছে তড়িৎ বলরেখা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ছয়টা তড়িৎ বলরেখা বদ্ধলূপ নয়, দন্তন্য অন্তস্থ নয়, বদ্ধলূপ হতে পারে না। কেন? দেখা যায় বদ্ধলূপ মানে কি বলতো? বদ্ধলূপ মানে আমি একটা আঁকছি দেখ, এটা কি একটা বদ্ধলূপ? বদ্ধলূপ হতে গেলে কি করতে হবে? এখান থেকে গিয়ে আবার এখানে জয়েন হতে হবে। তো তার মানে শুরু এবং শেষ একই বিন্দুতে হতে হবে। তাহলে যেহেতু প্লাস আধান থেকে বলরেখা শুরু হয়, মাইনাস আধানে গিয়ে শেষ হয়, তাহলে বদ্ধলূপ হতে গেলে যে প্লাস বিন্দু থেকে শুরু হয়ে আবার প্লাসে আসতে হবে, অথবা ওই যে বিন্দুতে প্লাস আছে সেই বিন্দুতেই মাইনাস রাখতে হবে, যেটা সম্ভব নয়। তাই প্লাস থেকে মানে যে বিন্দু থেকে শুরু হচ্ছে সেই বিন্দুতে শেষ হওয়া সম্ভব নয় বলেই তড়িৎ বলরেখা বদ্ধলূপ নয়। ঠিক আছে, তো কারণ বলে লিখে নে। কারণের ভিতরে ছবিটা কি? এই যে তড়িৎ বলরেখা বদ্ধলূপ হলে যে বিন্দু থেকে বলরেখা শুরু হয়
আবার সেই বিন্দুতেই শেষ হয়। ফলে ওই বিন্দুতে প্লাস এবং মাইনাস আধান বা ধনাত্মক এবং ঋণাত্মক আধান একই সঙ্গে অবস্থিত থাকতে হয়। যেটি বাস্তবে সম্ভব নয়। একটা ছবি দিলাম, এখানে প্লাস মাইনাস আধান এখানে থাকতে হবে, এটা বাস্তবে সম্ভব নয়। ঠিক আছে, এটা বাস্তবে সম্ভব নয়। আচ্ছা, এরপরে নেক্সট 6 এর পরে 7 নম্বর পয়েন্ট লেখ। 7 নম্বর পয়েন্ট লেখ যে পরিবাহীর ভিতরে বলরেখার থাকে না। পরিবাহীর ভিতরে বলরেখা থাকে। কারণটা কি? মনে করেন একটা পরিবাহী লোহার বল, সাপোজ সলিড বল হতে পারে অথবা ফাঁপা বল, যাই হোক একটা কিছু দিয়ে হতে পারে, পরিবাহী হতে পারে। ঠিক আছে, যে কোনো একটা মেটাল। তো সলিড বল হোক বা ফাঁপা বল হোক, আমি যদি একটা আধান দিয়ে দিই, আধান চলে যাবে সারফেসে, চারিধারে সারফেসে আধান চলে যাবে, এমনকি বাইরের সারফেস চলে যাবে, ভিতরের সারফেসে থাকবে না আধান। ঠিক আছে, বাইরের সারফেসে আধান চলে যাবে। তাহলে পরিবাহীর ভিতরে যদি বলরেখা থাকতে হয়, তাহলে বল এই সারফেস থেকে ওই সারফেসে যাবে, তার মানে প্লাস থেকে শুরু হবে, প্লাসে গিয়ে শেষ হবে। তাহলে সম্ভব? এই জন্য সম্ভব না। ঠিক আছে, তাছাড়াও আমরা পরে প্রমাণ করব পরিবাহীর ভিতরে কোনো তড়িৎ ক্ষেত্র নেই, জিরো, গাউসের ল অনুসারে। আমরা গাউসের ল ইউজ করে প্রমাণ করবো এটা। ঠিক আছে, তো লেখ যে কারণটা লেখ কেন থাকতে পারছে না। এই যে পরিবাহীর ভিতরে বলরেখা থাকলে বলরেখাটি পরিবাহীর একটি তল থেকে অপর পাশের অন্য তলে মিলিত হয়। ফলে বলরেখার উভয় দিকে একই আধান হয়। প্লাস হলে দুই দিকেই প্লাস, মাইনাস হলে দুই দিকেই মাইনাস, একই আধান হয়, যেটি সম্ভব নয়। আর একটা কারণ লেখ যেটি সম্ভব নয়, দেখেছিস? স্টপ দাঁড়িয়ে দিয়ে লেখ। এছাড়া পরিবাহীর ভিতরে তড়িৎ ক্ষেত্র থাকে না, সেই জন্য পরিবাহীর ভিতরে বলরেখা থাকে না। এটা একটা কারণ। তো কেন থাকে না সেটা আমরা পরে প্রমাণ করব। পরিবাহীর ভিতরে কোনো বলরেখা নেই। ঠিক আছে, 7 নম্বর হচ্ছিল, তাই না? এবার 8 নম্বর পয়েন্ট লেখা। 8 থাকবে, ওটা ক্রস করে দেয়। 8 নম্বর পয়েন্ট লেখ যে
নম্বর পয়েন্ট হচ্ছে যে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। ব্র্যাকেটে লিখ, সমবিভব তল হলো পরিবাহী তল। যে কোনো পরিবাহী তল সমবিভব তল, ঠিক আছে? এখান থেকে একটা প্রশ্ন আসে, হ্যাঁ, এটাকে আমরা মনে কর সমবিভব, এটা একটা পরিবাহী, তো এখানে কোথায় আধানের ঘনত্ব বেশি? না, এইখানটাই বেশি, এখানটাই কম, ঠিক আছে? আধানের ঘনত্ব কোথায় বেশি, তলমাত্রিক ঘনত্ব কোথায় বেশি, এটা আমরা পরে প্রমাণ করবো। সূচালো জায়গায় ডেনসিটিটা বেশি। কেন আমরা পরে সেই বজ্র নির্বাহক যন্ত্রে এটাকে ইউজ করা হয়, তো আমরা ওটা পরে আসি। সমবিভব তল, ধাতুর বিভব সব জায়গায় সমান হয়, তার মানে আধান কি সব জায়গায় সমান হবে? বিভবটা কার সঙ্গে কল্পনা করা যেতে পারে জানিস? বিভবটা হচ্ছে জলের উচ্চতার সাথে। ওকে, এরকম মনে করে একটা পুকুর আছে, ওকে, এখন পুকুরে জল দিয়ে দিয়েছি, এইভাবে জলটা থাকবে, সবার উপরে সমান উচ্চতার জল থাকবে। তো এখন বলতো সবার এই সবকটা পুকুরে জলের হাইট সেম তো? এই সবকটা পুকুরের জলের হাইট সেম হলো, কারণ উপর থেকে জুড়ে দিয়েছি, তাহলে সবকটা কি সমপরিমাণ জল আছে? তাহলে এরকম কিছুটা ব্যাপার, বিভব সব জায়গায় সমান থাকবে, কিন্তু জলের পরিমাণ কিন্তু সব জায়গায় সমান নাও থাকতে পারে। ঠিক তেমন সারফেসে যদি এরকম পুরো গোলক সারফেস হয়, তাহলে সব জায়গায় ডেনসিটিটা সমান, কিন্তু এরকম হাঁকা বাঁকা সারফেস হলে যেখানে আমাদের বাঁকা অংশটা বেশি, সেখানটায় ডেনসিটি বেশি। ও কথা আমরা এখন আসছি না। দেখ, পরিবাহী একটা সমবিভব তল, কারণ পরিবাহীতে সমবিভব এই কেন বলতো? সমবিভব কেন? জল দিয়ে কল্পনা করবি, ঠিক আছে? জল দিয়ে কল্পনা কর, ওকে, মনে কর এই পুকুরের জলের পরিমাণ হাইট বেশি আর এই পুকুরের জলের হাইট কম, তাহলে উপায় কি হবে? এরকম হাইট বেশি কম থাকবে নাকি? কারণ এখান থেকে জল এখানে চলে আসবে, এসে কি হবে? উচ্চতা সমান হয়ে যাবে। যদি আসতে না দিতাম তাহলে আলাদা থাকতো, তাই না? কিন্তু পরিবাহীতে যেহেতু আধান এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, তাই ও কি করবে? বিভবটাকে সমান রাখবে সবসময়। পরিবাহীর কাজ হচ্ছে একটাই, বিভবকে সমান রাখবো, আর এই জন্যই কারেন্ট যায়, তড়িৎ পরিবাহ নয়, বিভব সমান রাখার উদ্দেশ্য। যাই হোক, আমরা যখন গল্প যাব কারেন্টে তখন আমরা আলোচনা করব। তাহলে এখানে দেখ, পরিবাহী একটি সমবিভব তল, মানে এর সব জায়গায় বিভব সমান, আর সমবিভব তল নিয়ে আমরা পরের চ্যাপ্টারে আরো ভালোভাবে জানবো। এখান থেকে যখন বলরেখা যাবে, কিভাবে যাবে? লম্বভাবে ছেদ করবে। দেখ, এই বলরেখাটা যাওয়ার সময় এইভাবে ছেদ করতে পারবে না। কিভাবে ছেদ করবে? এইভাবে ছেদ করবে, এই লম্ব হবে, ঠিক আছে? এই বলরেখাটা যাওয়ার সময় এর সাথে এইভাবে লম্বভাবে ছেদ করবে, এটাতে সোজা লম্বভাবে ছেদ করবে। এই বলরেখাটা যাওয়ার সময় সাথে এইভাবে লম্বভাবে ছেদ করবে, এই লম্বভাবে ছেদ করবে। আর পরিবাহীর ভিতরে কোনো বলরেখা থাকবে না, আর এখান থেকে কিন্তু বলরেখাটা আবার বেরোবে, সোজা লম্বভাবেই বেরোবে, আর বার হওয়ার সময় লম্বভাবে বেরোবে, ঠিক আছে? যখন বার হবে তখন লম্বভাবে বেরোবে। পরিবাহীর ভিতরে কোনো বলরেখা থাকবে না। তাহলে কোনো বলরেখার মনে কর সোজা ছিল, সেখানে কোনো যদি একটা পরিবাহী বসিয়ে দিই, এই ঘটনা ঘটে। মনে কর এরকম বলরেখা রাস্তা দিয়ে বলরেখা যাচ্ছিল, ঠিক আছে, আর এইখানে যদি এরকম একটা মেটালকে বসিয়ে দিই, ঘটনাটা এরকম ঘটে। এইভাবে বলরেখা যাবে, মেটালে গায়েব হয়ে যাবে, কিন্তু এখান থেকে আবার বেরোবে। কেন বেরোবে, এখানে গিয়ে কিভাবে শেষ হচ্ছে, এসব সব আমি ডিটেলসে বলে দেবো, ঠিক আছে? এখানে কেন থাকছে না সবই বলা হবে।
আচ্ছা, এরপরে নেক্সট আমাদের 8 নম্বর হলো 9 নম্বর। আমরা 9 নম্বর লিখছে একটি বলরেখার উভয় পাশে সমান এবং বিপরীত আধান থাকে। মানে এখানে যদি +2 কুলম্ব আধান থাকে, এখান থেকে বলরেখা বেরোয়, এখানে -2 কুলম্ব আধান থাকে। সমান এবং বিপরীত আধান থাকে। যদি এমনটা হতো এখানে মনে কর +2 কুলম্ব আর এখানে মনে কর -4 কুলম্ব, তাহলে কি বলরেখা থাকবে না? হ্যাঁ, বলরেখা থাকবে। ঠিক আছে, এই একটার জন্য 2 কুলম্ব যদি হয়, তাহলে এখানে আমি এটাকে এইভাবে কল্পনা করতে পারি, -4 মানে -2 -2 এইভাবে আছে। তার মানে এখানে এই দিকে আরেকটা প্লাসের জন্য একটা বলরেখা থাকবে। বুঝে গেছে? কারণ এখানে আরেকটা বলরেখা থাকবে, সেটা অন্য জায়গায় মিলবে, সেখানে আরেকটা +2 খুঁজে বেড়াবে। বুঝতে পেরেছিস? এর এই দিকে +2 হলে ওর ওই দিকে -2। যদি কম বেশি থাকে তাহলে সেটা এই -2 এই +2 কে খুঁজে বেড়াবে। এই -2 অন্য যে দেখে যদি না পাই, সে অন্য দিকে যাবে। এই দিকে যদি +2 থাকে ও এই দিকে। ঠিক আছে? বলরেখা কিন্তু দুই প্রান্তে সবসময় সমানই রাখবে, মানে সরি আধানটা সমানই রাখবে। বুঝে গিয়েছে? এই ছবিটা আঁকবে। 10 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্ট হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র বলরেখার আগেরবার যেটা নিয়ে পয়েন্ট আগেরবার বইতে তার দিকে দিয়ে দিলাম। ওটা আমি 11 পড়ছিল তো, মানে তখন মানে আমার 11টা বেশি টার্গেট। তো যাই হোক, কি যেন বলছিলাম, তড়িৎ ক্ষেত্র বলরেখার সংখ্যা ঘনত্বের সঙ্গে সমানুপাতিক। তড়িৎ ক্ষেত্র বলরেখা সংখ্যা ঘনত্বের সাথে সমানুপাতিক। তার মানে কি, এইখানে বলরেখাগুলো এইভাবে যাচ্ছে। ঠিক আছে, এইখানে একটা ছোট্ট এরিয়া নিলাম, এরিয়া এইখানে সেই সেম এরিয়া এখানে নিলাম। এখন এই দুটো এরিয়ার ক্ষেত্রফল মনে কর একই, তো এটাতে বেশি বলরেখা যাচ্ছে না এটাতে বেশি বলরেখা যাচ্ছে? এটা মনে কর এ পজিশন, এটা বি পজিশন। এতে বেশি বলরেখা যাচ্ছে। এখানে তড়িৎ ক্ষেত্র ইএ আর এখানে তড়িৎ ক্ষেত্র হচ্ছে ইবি। তাহলে কোনটাতে বলরেখার সংখ্যা বেশি? কোনটা? ইএ। ইএ। তাহলে এই ই এর মানটা বেশি হবে। বুঝে গিয়েছে? এর সংখ্যা ঘনত্ব 3, এর সংখ্যা ঘনত্ব 1, এরকম ব্যাপার। বুঝে গিয়েছে? তো যত বেশি মানে একক ক্ষেত্রফলে যত বেশি পরিমাণ বলরেখা থাকবে, সেই জায়গায় তড়িৎ ক্ষেত্র কিন্তু বেশি হবে। ব্যাস 10টা পয়েন্ট আমরা করি আপাতত। তড়িৎ বলরেখার চিত্রটা এবার দেখব। তড়িৎ বলরেখা কিছু চিত্র আমরা আঁকবো। ঠিক আছে, মনে কর জগতে শুধু প্লাস আধান আছে, কেস 1 কতগুলো কেস, জগতে শুধু প্লাস আধান আছে আর কেউ নেই। তার মানে মাইনাস কোথায় আছে? তড়িৎ বলরেখা কি, যে প্লাস থেকে শুরু হলে মাইনাস থেকে শেষ হবে। তবে বিশ্বে শুধু প্লাসই আছে, মহাবিশ্বে মাইনাস নেই। তাহলে ওর উপায় বলরেখা তাহলে বেরোবে না। বেরোবে। যেখানে আমরা যদি বলি শুধু জগতে প্লাসই আছে, তার মানে আমাকে ধরে নিতে হবে অসীমে কোথাও না কোথাও মাইনাস আছে। কোথায় আছে? অসীম। অসীম কোন দিকে? আমরা ওই পৃথিবীতে বসে আছি, আমাদের অসীম কোন দিকে? উপরে, নিচেই নেই। এই হলো আমাদের পৃথিবী, তুই বলি উপরে অসীম,
তাহলে এইদিকে কি অসীম হবে পাওয়া যাবে না খুঁজে, এইদিকে অসীম খুঁজে পাওয়া যাবে না, আর চারিদিকে এদিকে হ্যাঁ মানে আমাদের পুরো ইউনিভার্সটা এরকম হলে আমরা পৃথিবী এরিয়া তারপর চারিদিকে অসীম, তাই না? ব্যাস চারিদিকে এই অসীমটা হয়। তাহলে এইবার দেখ যদি এখানে এই জগতে একাই প্লাস আদান থাকে তার মানে অসীমে মাইনাস আদান আছে, তাহলে এইখানে এই অসীমের দিকেও চারিদিকে শুধু সমান অ্যাঙ্গেলে চলে যাবে। হ্যাঁ এই চারটের অ্যাঙ্গেল সমান থাকে, প্রতিটা অ্যাঙ্গেল সমান রেখেও এইভাবে চারিদিকে ছড়িয়ে ক্লাস থেকে বেরোয় তো। এটা হলো আমাদের চিত্রটা। এই চিত্র থেকে একটা জিনিস আমরা জানবো যে এখানে কোথায় তড়িৎ ক্ষেত্র জিরো হয় বা তড়িৎ বল জিরো হয়, কোথায় জিরো হওয়া সম্ভব কি দেখি। যত দূর তড়িৎ ক্ষেত্র এই যে বলরেখা পাওয়া যাচ্ছে তত দূর তো সম্ভব নয়, তাই এখানে কোনো দিকে তড়িৎ ক্ষেত্র জিরো হতে পারে না, উদাসীন বিন্দু পাওয়া যাবে না। যেখানে তড়িৎ ক্ষেত্র জিরো হয় সেটাকে উদাসীন বিন্দু বলা হয়। তাহলে আমরা কোনো দিকে ই জিরো পাবো না, কোনো বিন্দুতে অসীম পর্যন্ত কোনো বিন্দুতে জিরো পাবো। কেস ওয়ান না, এই ছবিটা এখানে অঙ্ক করতে গিয়ে এসব এই কনসেপ্টটাকে ইউজ করবো, ঠিক আছে? কেস ওয়ান। কেস টু জগতে শুধু মাইনাস আধান আছে আর কেউ নেই, আর উপায় কারণ অসীমে কি আছে প্লাস, তার মানে এই ছবিটার ডিরেকশনটা শুধু উল্টে যাবে, ভেতরের দিকে হয়ে যাবে। ভিতরের দিকে হয়ে যাবে, ঠিক আছে? সেম ছবি ডিরেকশন ভিতরের দিকে হবে, কন্ডিশন একই থাকবে। ই কোথাও জিরো হওয়া পসিবল নয়, কোনো দিকে ই জিরো হতে পারে না, ঠিক আছে? অসীম থেকে মাইনাসের দিকে বড় রেখাগুলো আসছে। এরকম চিত্র থেকে প্রশ্ন এসছে, নিটেও এসছে যে এখানে চিত্র এঁকে দিয়ে বললো এখানে কি কি আধান আছে। ধর এরকম একটা ছবি বলে দিল, এখানে বললো কিউ, বললো এখানে কি আধান আছে, এরকম নেগেটিভ আধান। এবার এটা মুছে দিই, এটা কেস 2 ছিল, আমি কেস 1টা করা হয়নি। কেস 3 কর। কেস 3 জগতে এখন দুইজন আধান আছে, একটা হচ্ছে এক কাজ করি তো, একটা প্লাস আধান আছে আর একটা মাইনাস আধান আছে, দুইজন সমান এবং বিপরীত আধান আছে, ঠিক আছে? তাহলে এবার উপায়, প্লাস থেকে বড় রেখা বেরোবে, মাইনাসে গিয়ে শেষ হবে, প্লাস থেকে বেরোবে, মাইনাসে গিয়ে শেষ হবে, প্লাস থেকে বেরোবে, মাইনাসে শেষ হবে। তাহলে ছবিটা কেমন হবে? ছবিটা সুন্দর একটা ছবি হবে। এখান থেকে বেরোচ্ছে, ওপর থেকে গিয়ে এই আসে, এখান থেকে বেরোচ্ছে নিচে দিয়ে গিয়ে এই আসে, এই যাচ্ছে অসীমে যাচ্ছে আর অসীম থেকে ফিরে আসছে, ঠিক আছে? তড়িৎ বলরেখা হয়েছে। আচ্ছা এখানে দেখ এর ভিতরে কোথাও ই জিরো হওয়া সম্ভব না, এই দুটোর মাঝখানে কোথাও ই জিরো হবে না, মানে এর মাঝখানে কোনো আধান লাগলে সে তার উপর লব্ধি বল কখনোই জিরো হবে না, কার এই দুটোর মিডিল। কিন্তু এই দিকে ই জিরো হওয়া পসিবল, এই দিকে ই জিরো হওয়া পসিবল। যদি এখানে আমি এরকম রাখি প্লাস 2 কিউ আধান এইখানে, আর এখানে যদি আমি রাখি মাইনাস কিউ আধান, ঠিক আছে?
তাহলে এখানে বললো কোথায় তড়িৎ ক্ষেত্র জিরো, তাহলে কিন্তু এই দুটোর মিডিলে প্লাস এবং মাইনাসের মিডিলে কোথাও জিরো হবে না। কোথাও যদি ধরিস এখান থেকে এক্স দূরত্ব এখানে জিরো ধরিস, তাহলে এক্স কিন্তু ইমাজিনারি নাম্বার আছে, মানে এটা সম্ভব নয় জিরো হওয়া। তাই আমরা এটা আগে থেকে জেনে রাখতে হবে, না জেনে রাখলে পরীক্ষার সময় যদি ভুল করে এই ভিতরে জিরো ধরিস তাহলে মানে অঙ্কটা বড় আসবে, অঙ্ক উত্তর মিলবে না, সময় লস হয়ে যাবে। তাহলে কি করতে হবে, ওই জন্য জানতে হবে কোথায় জিরো হবে, এই দিকে অথবা এই দিকে জিরো হবে। ওকে, কোথায় জিরো হবে, এইদিকেও উত্তর বেরোবে কিন্তু মাইনাসে বেরিয়ে যাবে, কিন্তু সব থেকে বেটার হবে যে আধানটা ছোট সেই দিকে জিরো হবে। মানে আমার এই দিকটা কিন্তু আমি যদি ধরি এখান থেকে এর দূরত্বে এইখানে আধান জিরো হবে, তড়িৎ ক্ষেত্র জিরো হবে। ম্যাগনিটিউড ছোট যায়, হ্যাঁ মান এখানে 2q দিয়েছি আর এখানে শুধু q, তার মানে এখানে বইটা বড় আধান, বড়র দিকে জিরো হওয়া সম্ভব না, কিন্তু ছোটর দিকে হবে তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র এই বাইরের দিকে জিরো হবে এবং এটা ছোটর দিকে, এটা মনে রাখতে হবে। কি লিখবো তাহলে, এটা লিখবি তো লিখছে, আর ছবিতে দিয়ে এইদিকে জিরো বলে হ্যাঁ হ্যাঁ এই ছবি রাখতে পারিস। লিখবি যে ক্ষুদ্র, এখানে নিচে লিখবি ক্ষুদ্র আধানের দিকে তড়িৎ ক্ষেত্র জিরো হতে পারে, মানে এই দিকটা জিরো হতে পারে, ঠিক আছে, বড়টার দিকে হবে না কিন্তু। ওকে, অঙ্ক করতে গেলে কিন্তু এগুলো খুব ছোট ছোট ব্যাপার, হ্যাঁ সময় বাঁচিয়ে দেবে, এগুলো মনে রাখতে পারলে ছোট দিকে, কিন্তু ভিতরে না, কিন্তু বাইরে। আমি লিখে দিয়েছি ভিতরে জিরো হওয়া সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, এটা তো গেল কেস 30 ছিল এটা। এবার আমি এটাকে মুছে দিই। এখন যদি দুটোই প্লাস হয় তাহলে কি হবে, উভয় প্লাস আধান, এটাও প্লাস আধান এটাও প্লাস আধান, ঠিক আছে। অসীমের দিকে বাড়াবে, তো এখান থেকে প্লাসের কাজ কি, বলরেখা বেরোবে আর বলরেখাকে বিকর্ষণ করে। তো এই বলরেখাটা বেরিয়ে ওর দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু ওকে বিকর্ষণ করছে বলে ও এইদিকে পালিয়ে যাচ্ছে, ঠিক আছে, এভাবে পালিয়ে যাচ্ছে। এখান থেকে এই বলরেখা এই বেরোবে, বেরিয়ে পালিয়ে যাবে। দেখেই বোঝা যাচ্ছে কোথায় E0 হবে, তাই না। এই দুটোর মিডিলে এখানে তো বলরেখা পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে কোথাও একটা E0 হবে, বোঝা গিয়েছে। তার মানে এই দিকটাতে ই কখনো জিরো হতে পারে না, আবার এই দিকটাতে ই কখনোই জিরো হতে পারে না, জিরো এর মিডিলে কোথাও একটা হবে। যদি দুটো সমান আধান হয় তাহলে মিডিলে জিরো হবে, আর যদি একটা মনে কর +2q আর এটাও +q, তাহলে কোথায় জিরোটা হবে দেখ। একটা যদি বড় হয় আর একটা যদি ছোট হয়, দুটোই প্লাস, এর মাঝখানে কোথাও জিরো হবে। দুটোই সম আধান হলে মিডিলে জিরো হবে, আর একটা বড় একটা ছোট আধান হলে কোথায় জিরো হবে দেখ, ছোটটার কাছে জিরো হবে। সবসময় ছোটর কাছে, এটা মনে রাখবি, ছোটর কাছে জিরো, বড়র কাছে কখনোই জিরো হবে না, এটা একটা টোটকা, ঠিক আছে, ছোটর কাছে জিরো। তাই অনেক সময় অঙ্ক না করে উত্তর বেরিয়ে যাবে, দেখা গেল যেটা ছোটর কাছে আছে সেটাই উত্তর, অঙ্ক না করে উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবারে কিন্তু দুটোর মিডিলে কোথাও জিরো হবে, সেটা হবে ছোটর কাছে। ওকে, কেস এটা কত ছিল জানো, 4। ছবি আঁকা হয়ে গেলে এরপরে কেস 5 কর। দেখ এখানে আমি দুটোই মাইনাস আদান করবো, তাহলে ছবি কেমন হবে, তাহলে কিন্তু জাস্ট সেম ছবি থাকবে, শুধু ডিরেকশনটা ভিতরের দিকে দিয়ে দে, মাইনাসে ডিরেকশনটা শুধু পাল্টে দে, ব্যাস হয়ে যাবে।
আবার হ্যাঁ কাটারটা সুন্দর ভিতরের দিকে সরাবো। আর কন্ডিশন সেম থাকবে, এদিকে মাইনাস হওয়া 0 হওয়া সম্ভব নয়, এদিকে 0 হওয়া সম্ভব নয়, মিডিলে কোথাও একটা 0 হবে। এটার ক্ষেত্রেও যে আধানটা ছোট হবে তার কাছাকাছি শূন্যটা আসবে। রুলস এক, ছোটর কাছে তড়িৎ ক্ষেত্র 0 হবে। ওটা কমন টপিক। আচ্ছা, এরপরে আমি এটা মুছে দিয়ে লেখ কেস কত বড় কেস ভুলে গেছি, 6 হবে না, কেস 6 এ লেখ সুষম তড়িৎ ক্ষেত্র, কেস সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র মানে অ্যাকচুয়ালি ক্যাপাসিটরের ভিতরে এটা থাকে। ক্যাপাসিটর আমি পরে পড়াবো, এরকম দুটো পাত থাকে যাতে একটা প্লাস আধান থাকে আর একটাতে মাইনাস আধান, ঠিক আছে? এই প্লেটে প্লাস আধান, এই প্লেটে মাইনাস আধান। এই দুই সাইডে কিন্তু সুষম হয় না। আমি দুই সাইডের ছবিটা আঁকছি না, ঠিক আছে? আমি শুধু ভিতরের ছবিটা আঁকছি। ভিতরে কি আর প্লাস থেকে শুরু হবে, মাইনাসে শেষ হবে, প্লাস থেকে শুরু হবে, মাইনাসে, এরকম সমান্তরাল হবে। সমান্তরাল হলে সেটা সুষম হবে, ঠিক আছে? বড় রেখাগুলো যদি সমান্তরালে যায় তার মানে আমি বুঝবো সেটা সুষম তড়িৎ ক্ষেত্র। অবশ্যই যে বড় রেখাগুলি সমান্তরাল হলে সুষম তড়িৎ ক্ষেত্র হয়, বা উল্টো করে নেই, সুষম তড়িৎ ক্ষেত্রে বড় রেখাগুলি সমান্তরাল হয়, এটা আরো ভালো। সুষম তড়িৎ ক্ষেত্রে বড় রেখাগুলি সমান্তরাল হয়। ঠিক আছে? আচ্ছা, বইতে কিন্তু দেখবি এটাকে এরকম করে বাঁকানো আছে, কেন বলতো বেঁকে যাবে? আরে খালি জায়গা পাচ্ছে তো, মাঝখানেটা নড়ার জায়গা পাচ্ছে না, তাও বাঁকতে পারছে না, কিন্তু এও বেঁকে যাচ্ছে, কিন্তু এই পার্টটা আঁকিস না, এটা কিন্তু সুষম নয়, এটা সুষম নয়, সমান্তরাল পার্টটা সুষম, ঠিক আছে? ওই জন্য আমি ওটা আঁকিনি, ওইটা আঁকা আছে বইতে, অরিজিনালটা আঁকা আছে, কিন্তু আমার শুধু সুষমতার জন্য ছবিটা এঁকেছি। সমান্তরাল বলরেখা মানে সুষম তড়িৎ ক্ষেত্র। ওকে, তাহলে বলরেখার এই পার্টটা কমপ্লিট। এরপরে আমরা ওই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের টর্কের এই পার্টটা যাব, ঠিক আছে? এই ভিডিওটা আমি অফ করে দিয়ে অবলোকন করে